আমি দর্শকদেরকে একটু বলে রাখি যে আমি কিন্তু কিছু টাকা বাজিয়েও ধরছি, কিছু টাকা না, আমার বিবেচনায় বেশি বড় টাকা। যে এপ্রিল মানে আমার বাজেটটা আমি বলে রাখি যে এপ্রিল মাসের 30 তারিখের পর যদি বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার না আসে, মানে এপ্রিল 30 হচ্ছে এই সরকারের শেষ দিন, মানে মে মাসের 1 তারিখেও যদি ডক্টর ইউনূস থাকেন বা ডক্টর ইউনূসের না থাকা অন্য উপদেষ্টাদের মধ্যে কেউ যদি থাকেন তাহলে আমি বাজে হারবো। আমি বলছি দিস ইজ দি লাস্ট ডে, মানে এপ্রিল 30। এবং আমি নিশ্চিত করে বলি, এটা তো ভবিষ্যৎবাণী না, এটা তো গণক না, এটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ। সেই বিবেচনায় বলি যে নিশ্চিত করেই আপনি হারবেন না। যে লোকটা শেখ হাসিনা ক্রিম খাইছে, যে লোকটা এই কথাটা বলতে পারবেন মুর্তজা ভাই, যে লোকটা রাস্তায়, যে লোকটা ক্রিম খাইছে, যে লোকটা আমার বন্ধু এসপি বা আপনার বন্ধু ডিআইজি বা হেলাল ভাইয়ের বন্ধু আইজি, তারা কিন্তু শেখ হাসিনা ক্রিমটা খাইছে, রাস্তার ওই কনস্টেবলটা না। কিন্তু রাস্তার ওই কনস্টেবলকে দিয়ে আপনাকে গুলি করে হত্যা করিয়েছে। হ্যাঁ, ধরেন নারায়ণগঞ্জে বিএনপি, আমি আসলে এটা জুলাই আগস্ট নারায়ণগঞ্জে বিএনপি একটা মিছিল বের করলো, কোন কারণ ছাড়া চাষারায় গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। মুন্সিগঞ্জে কোন কারণ ছাড়া গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। বিষয়টি হচ্ছে আইজিপি ক্রিম খেয়েছেন, কিন্তু গুলিটা তো ওই কনস্টেবলকে দিয়ে করানো হয়েছে। বিএনপির ওই কর্মীরা যদি কোনোদিন সুযোগ পেত তাহলে ওই পুলিশের অবস্থা কি হতো? আমি আপনাকে বলি মুর্তজা ভাই, এটা ধরেন আমরা যারা মানে জুলাই আগস্ট আসলে গত বছরের কথা, এই সময়টার মধ্যে থেকে আমি আপনি আমাদের মধ্যে আসলে মানে অনেকেই আমরা এইটা অস্বীকার করতে পারবো না যে পুলিশ কি পরিমাণ অট্রোসিটি আসলে চালাইছে, পুলিশের নামে আসলে কি করা হয়েছে না করা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমি বলতে চাইছিলাম যে এই একটা ইউনিফর্ম ফোর্সের ওইখানে এই তদন্তগুলি কইরাও তো এগুলি সামনে আনা যাইতো, কারণ প্রতিটা হত্যা, প্রতিটা খুন, প্রতিটা মৃত্যু, প্রতিটা আইন নিজের হাতে তুলে নেওয়ার যদি আমরা মানে এটাকে আইন হাতে তুলে নেওয়া বলা যাবে না, না না এইটাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা 5 তারিখের পর থেকে তো বলতে পারবো, 5 তারিখের পর, 5 তারিখ পর্যন্ত বলে 5 তারিখের পর। জি হেলাল ভাই, আমি কিছু বলতে চাচ্ছি। আমার এখানে কিন্তু আরো অনেক কথা বলার ছিল এই প্রসঙ্গে। মুর্তজা ভাই আমি একটু বলি, দেখেন পরাজিত শক্তিকে মারতে হবে এমন কোন বিধান পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। মনে করেন 91 সালের নির্বাচনে আমরা আওয়ামী লীগ ইলেকশন করেছি, আওয়ামী লীগ হেরে গেছে, তারপরে আওয়ামী লীগকে মারতে হবে না। এখানে বলা হচ্ছে যে আমি একটু বড় ভুল বুঝাবুঝি থেকে যাবে। আপনার পক্ষে বলছি। হেলাল ভাই একটা সেকেন্ড, আমরা সময় একটু বাড়াই দিচ্ছি, 1 মিনিট মুর্তজা ভাইকে 1 মিনিট দেন, বক্তব্যটা খালি শেষ করুক, আমরা সময় বাড়াই দিচ্ছি, আপনি বলুন। এটা ভুল বোঝাবুঝি থাকবে। আমি কোনো অবস্থাতেই বলছি না যে পুলিশকে মারতে হবে বা পুলিশের মারা ঠিক ছিল। আমি বলছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থায় বিক্ষুব্ধ জনতা যে কর্মটা করেছে সেটা ঠেকানোর কোনো উপায় কারো ছিল না। আমি একটি হত্যাকাণ্ডের পক্ষে কথা বলছি না। আমি শুধু প্রশ্ন আমি একটু বলি, এই যে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, কিন্তু যে অপশক্তি মনে করেন 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে অপশক্তিরা, এটা অপশক্তি। এই অপশক্তিকে আপনি নির্মূল করার জন্য যখন বলছেন তখন একটা থিওরি চলে আসে যে এটা যেমন বিপ্লব, যদি বিপ্লব হতো তাহলে আপনার ফ্রান্স বিপ্লবে দেখেছি গিলোটিনের নিচেই মাথা গেছে কত লোকে নির্বিচারে, বাদ বিচারহীন ভাবে, কোনো বিচার টিচার নেই। এবং বিপ্লবে সারা পৃথিবীর ইতিহাসে এইটাই হয় যে ওই পরাজিত অপশক্তি তখন তাকে ওইভাবে হত্যা, নির্যাতন, গুম, খুন চলে। এখন আপনি বলতে পারেন বাংলাদেশে তো 24-এর গণ অভ্যুত্থানের বিপ্লব হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো ডিবেট রয়েই গেছে। সুতরাং 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্টের পরে যে ব্যাকলাশটা হয়েছে, যে পরিমাণ ব্যাকলাশ হওয়ার কথা ছিল 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভের পরে, তার অনেক কম হয়েছে। বরঞ্চ আমি মনে করি 8ই আগস্ট যখন সরকার গঠন হলো তখন আমি দেখলাম কিছু সমস্যা আরো বেড়ে গেল, অর্থাৎ একটা সরকারের দুর্বলতা প্রকাশ পেল। এটা আরেকটি আলোচনা। সেজন্য আমি বলছি যে অপশক্তিকে যে পুলিশকে
5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো সব বিচ্ছিন্ন, এগুলো আমি পরিকল্পিত বলবো না, বিচ্ছিন্ন। এটাকে আপনি বিপ্লব আখ্যা দিয়ে জায়েজ করতে পারেন, আবার গণ অভ্যুত্থান আখ্যা দিয়ে না জায়েজও করতে পারেন। কিন্তু যে অপশক্তি, সেখানে মানুষের যে রোষ, যে রোষানল, সেটার শিকার তারা হয়েছে। এইটা, এই ব্যাকলাশটা পৃথিবীতে সবসময়। এইটা নিয়ে আলোচনা করে আপনি অনেক বড় বড় বই লিখতে পারবেন, অনেক তথ্য দিতে পারবেন, কিন্তু এটাই স্বাভাবিক ছিল যেটা নিয়ে ছোট ছোট করে কিছু বলার ছিল। জি, আসতেছি আমি মুর্তজা ভাই আপনার কাছে। যে আরেকটা কথা, আপনি কি 111 কে সার্টিফাই করছেন? এই যে খোদা বক্সের কথা বললাম, তাহলে কি 111 কে সার্টিফাই করছেন? কারণ 111 এর ফলে বাংলাদেশ ভারতের হেজিমনিতে পরিণত হয়েছিল। আমি বলি হেলাল ভাই, এখনকার ঘটনা হইতেছে যে এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সবকিছুই রয়ে যায়। 111-এর 1 বছর পূর্তিতে তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের অনুষ্ঠানে আমি গেছিলাম, ব্যারিস্টার সারা হোসেন গেছিলেন, রুবায়েত ফেরদৌস গেছিলেন 111 1 বছরের পূর্তিতে। আমি ওইখানে গিয়েও, তখনও কিন্তু 111-এর সরকার আছে, আমি ওইখানে গিয়েও ওই সরকারের বিপক্ষেই বলছিলাম, কোনো অনির্বাচিত সরকারের পক্ষে আমার 1 সেকেন্ড অবস্থান না। আমি সেই জন্যই বলছি যে 111-এর যারা খোদাবক্সকে আপনি 111-এর সাথে মিলায়া আপনি ওই জিনিস, খোদাবক্স 111-এর সময় খুব ছোট একটা পণ ছিল, ভেরি ইনসিগনিফিকেন্ট। এখন যে পুলিশ উদাসীন, পুলিশ যে আপনার উদাসীন, আপনি যদি ফেইলার বলেন বা উইক বলেন, তাহলে বলবো যে আপনি ভুল ব্যাখ্যা করছেন, ভুল থিওরি দিচ্ছেন। পুলিশের কিছু কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে। হেলাল ভাই, আমি আপনার কাছে আসতেছি। আমি মুর্তজা ভাইয়ের কাছে খুব দ্রুত ছোট ছোট যে 2-1টা জিনিস ছিল, আর মুর্তজা ভাই আপনি এইটা একটু প্রথমে একটু অ্যাড্রেস করে নিলে ভালো হয়। আমরা টোটাল 2-3 মিনিট আপনার সঙ্গে এই পর্যায়ে কথা বলবো। সেটা হলো যে আপনি কি মনে করেন যে যেহেতু খোদাবক্স সাহেব আছেন হচ্ছে পুলিশেরও বস হিসাবে, মানে আইজিরও বস হিসাবে, উনি মন্ত্রী পদমর্যাদায় বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন, তো সেইটা কি আসলে ইচ্ছা করে উনি করতেছেন, পুলিশকে দুর্বল করে রাখতেছেন? এটাও যদি একটু আপনি বলতেন। এটা আসলে এই প্রশ্নের উত্তরটা একেবারে হ্যাঁ বা নাতে দিয়ে দিলে আরো বড় বড় ভুল বোঝাবুঝি হবে। আমি প্রথমত কথা সেটা মনে করছি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে হেলাল ভাই বেশ কয়েকটা কথা বলেছেন, এখন তার এই জায়গাটাতে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলেছেন, পুলিশের নিয়োগ হয় না। হেলাল ভাই এটা খুব ভালো করে জানেন যে বিগত 15 বছরের সরকারে পুলিশকে যেভাবে টপ টু বটম সাজানো হয়েছিল, তাহলে পুরো পুলিশ বাহিনী বাতিল করে, নিয়োগের কথা যদি বলে, পুরো পুলিশ বাহিনী বাতিল করে আবার নতুন একটা বাহিনী করতে হবে। কিন্তু এই ইন্টারিম সরকারের পক্ষে সেটা করা সম্ভব নয়। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, ওই বিএনপির পক্ষেও সেটা সম্ভব হবে না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এই সরকার যে সমস্ত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে এটা বাধ্য হয়ে নিয়োগ দিতে হয়েছে তাকে। আশেপাশে কোনো লোক পাওয়া যায় নাই, এমন কোনো গোয়েন্দা সংস্থা ছিল না যেটার একেবারে নেতৃত্ব থেকে শুরু করে পুরো জিনিসটা ছাত্রলীগের কর্মী দ্বারা পরিচালিত হতো। তো সুতরাং এই জায়গাটাতে সরকারের কিছু করার ছিল না, এবং এই সমস্যাটা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যদি বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি ঠিক সেম সমস্যাটা ফেস করবে, হুট করে সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবে না। সমস্ত ওএসডি কর্মকর্তাকে কি করলেন? যারা ওএসডি ছিল 17 বছর, সে ওএসডি কর্মকর্তারা, এটা বিস্তারিত আলোচনা করতে হবে। আমি যেটা বললাম, আপনি আমার ধারণা আমি পুরোপুরিভাবে বুঝাইতে পারছি, 1 নাম্বার। 2 নাম্বার, এখানে বারবার করে এখন বিএনপির জায়গা থেকে একটা প্রসঙ্গ আসছে যে 71-এর পরাজিত শক্তি। বিএনপি এটা বলে, আমি চাই যে বিএনপি এটা বলুক, আরো বলুক, কিন্তু বিএনপি এই জিনিসটা নিয়ে এখন যদি বড় করে রাজনীতি করতে যায় এবং বারবার করে বলে, তাহলে যে আপনি যে প্রশ্ন তুললেন, আগে কেন বলেন নাই, 2001-এ কি করছিলেন, ওই প্রশ্নগুলো আসছে, সেটা বিএনপির জন্য বিব্রতকর হবে। বাট বিএনপির এটাই হওয়া উচিত পলিটিক্যালি কারেক্ট অবস্থান। আচ্ছা, তারপরে আরেকটা জায়গা একটু যদি সংক্ষিপ্ত করতেন, কারণ আপনার কাছে আমার একটা অরিজিনাল প্রশ্ন ছিল যেটা আমি সংক্ষিপ্ত করছি। কারণ ফান্ড নিয়ে কথা আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ফান্ড পুরোপুরিভাবে অস্বচ্ছ। এখন এই জায়গাতে বিএনপির ফান্ডের বা আওয়ামী লীগের ফান্ড নিয়ে আলোচনা হয় না, এখন আলোচনা হচ্ছে এনসিপির ফান্ড নিয়ে। কারণটা কি? কারণ এনসিপি একটা স্বপ্ন দেখায় সামনে আসছে, যেহেতু তারাও এসে ওই একই রকমের ধারায় চলে গেছে বলে মানুষ মনে করছে, সেই কারণে ফান্ডের প্রসঙ্গে এখন এখানে আসছে। এই জায়গাটার একটা সুস্থতা আসা দরকার। সেই সুস্থতাটা যদি না আসে, তাহলে এই জায়গাটাতে বাংলাদেশের এই মানে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক ধারায় আসবে না। অন্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা কি করছে সেটা দেখার আগে
আমার দলটাকে আমি আসলে কিভাবে সাজাচ্ছি, কিভাবে গোছাচ্ছি, সেই জায়গাটাতে যদি আমি একটা কঠোর নীতিমালা করতে না পারি, আমার ধারণা যে এই জায়গাটাতে তেমন কিছু হবে না, উন্নতি হবে না। আর নির্বাচন নিয়ে সংশয়ের কথা হেলাল ভাই যে কথাটা বললেন যে লন্ডন মিটিং এর আগে নির্বাচন নিয়েও সংশয় ছিল, আমি ব্যক্তিগতভাবে এটাকে সংশয়ের কথা বলি না। নির্বাচন নিয়ে কিন্তু আসলে কোনো সংশয় ছিল না। সরকারের জায়গা থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছিল যে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন বলা হয়েছে ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে। 2 মাস 3 মাস আগে আর পরে সংশয় তখনও ছিল না, এখনো সংশয় নাই। রাজনীতিতে যেহেতু আমরা একমত হতে পারি নাই, সেই কারণে আমরা মনে করছি যে এই পরিস্থিতির কারণে মনে হয় এইটা হবে না, ওইটার কারণে মনে হয় ওইটা হবে না। আমি বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে চাই, আমি আমার একজন সাংবাদিকতার জায়গা থেকে, সরকারের জায়গা বাদ দেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কনফিউশন নাই। নির্বাচন যে সময় হওয়ার কথা সেই সময় হবে, ভালো নির্বাচন। আমি আপনার সাথে 100% একমত, এবং আমি দর্শকদেরকে একটু বলে রাখি যে আমি কিন্তু কিছু টাকা বাজিয়েও ধরছি, কিছু টাকা না, আমার বিবেচনায় বেশি বড় টাকা। যে এপ্রিল, মানে আমার বাজেটটা আমি বলে রাখি যে এপ্রিল মাসের 30 তারিখের পর যদি বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার না আসে, মানে এপ্রিল 30 হচ্ছে এই সরকারের শেষ দিন, মানে মে মাসের 1 তারিখেও যদি ডক্টর ইউনূস থাকেন বা ডক্টর ইউনূসের না থাকা অন্য উপদেষ্টাদের মধ্যে কেউ যদি থাকেন, তাহলে আমি বাজে হারবো। আমি বলছি দিস ইজ দি লাস্ট ডে, মানে এপ্রিল 30। এবং আমি নিশ্চিত করে বলি, এটা তো ভবিষ্যৎবাণী না, এটা তো গণক না, এটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ। সেই বিবেচনায় বলি যে নিশ্চিত করেই আপনি হারবেন না। আমারও তাই মনে হয়, কারণ আমি তো সেফ বেটই লাগবো। যাই হোক, মুর্তজা ভাই, আপনি আমাকে 2টা মিনিট একটু বলেন যে সবচেয়ে বেশি কথা হচ্ছে, হেলাল ভাই আসতেছি, আমাদের অনেকগুলি ছোট ছোট বিষয় আছে, যে আমাদের অনেক বেশি কথা হচ্ছে যে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে যে ট্যারিফ যুক্তরাষ্ট্র 35% বাড়াইছে, বাংলাদেশ এটা করার জন্য নেগোশিয়েট করতেছে। 2টা প্রশ্ন এখানে দেখা দিচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টাকেও আমরা একই কারণে আমেরিকাতে থাইকা যেতে দেখছি, এবং তিনি এটা করছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ট্যারিফ নিয়ে কেন আলোচনা করবেন? আমরা দেখছি যে তিনি থাকাকালীন সময় আমাদের কোনো লাভ হয় না। লাভ হয়েছে যখন বাণিজ্য উপদেষ্টা যখন আসছেন, তখন কয়েকটা ইফেক্টিভ মিটিং তিনি করছেন। এইটা একটা কথা। 2 হচ্ছে আরেকটা, এই যে এইরকম একটা লেখা, যেটা হলো বাংলাদেশকে পাঠানো ইউএসটিআর চিঠিতে বাণিজ্য আগ্রাসনের ছায়া, এরকম একটা প্রতিবেদন করছিল হচ্ছে বাংলা আউটলুক নামে একটা প্রতিষ্ঠান, সেটাকে সরকারের চাপে নাকি তুলে নিতে বাধ্য করা হয়েছে। জুলকারনাইন সাহেব এরকম একটা কথা বলছেন। 2টাই যদি একটু আমাদেরকে একটু বলতেন যে এই ট্যারিফ নিয়ে আসলে। প্রথমত কথা খালেদ, এটা আসলে 2 মিনিটে বলার ব্যাপার না, এটা আরো কয়েকটা মিনিট সময় দরকার, না হলে এটা অনেক বড় ভুল বোঝাবুঝি হবে। 1 নম্বর, ট্রাম্প প্রশাসন অন্যান্য অনেক দেশের সঙ্গে বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে। 35 আসলে 37% প্রথমে 35%, রাইট। এখন প্রশ্নটা হচ্ছে 35, এই যে ট্যারিফ আরোপ করলো, ট্যারিফ আরোপ করার প্রধানতম দিক ছিল যেটা, সেটা হচ্ছে যে তুমি আমার কাছে আসো, এসে আলোচনা করে এটাকে একটা জায়গাতে নিয়ে আসো। সেই আলোচনাটা বাংলাদেশ শুরু করেছে। বাংলাদেশ আলোচনাটা শুরু করেছে। বাংলাদেশের আলোচনাটা যে সময়টাতে চলছিল, ঠিক সেই সময়ই আলোচনাটা আগের দিন শেষ হয়েছে। আমি ছিলাম সেই আলোচনা। আগের দিন যে আলোচনাটা শেষ হয়েছে, পরের দিন এরকম একটা চিঠি আসলো যে 35% করা হচ্ছে। তখন ধারণা করা হলো যে তাহলে কি আলোচনা শেষ, 35% ফাইনাল। তখন যখন আমরা যোগাযোগ করলাম আবার ইউএসটিআর এর সঙ্গে, তখন সেখান থেকে বলা হলো যে না, এটাও আগের মতোই আরেকটা চিঠি, আমাদের যে আলোচনাটা চলছিল সেই আলোচনাটা চলবে, অর্থাৎ পরবর্তী মিটিং গুলো হচ্ছে। আর নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব সহ এমবাসি থেকে আমরা যারা ছিলাম, তারা যে আলোচনাটা করছিলাম, নিরাপত্তা উপদেষ্টা থাকা অবস্থাতে কিছু হয় নাই, বাণিজ্য উপদেষ্টা থাকা অবস্থাতে হয়েছে, মোটেই বিষয়টি সেরকম নয়। যে আলোচনাটা চলছিল ধারাবাহিকভাবে, বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা এখানে উপস্থিত থাকা অবস্থাতে সেই আলোচনাটা একই ধারাবাহিকতায় চলেছে। নিরাপত্তা উপদেষ্টা তার ভাইয়ের অসুস্থতা জনিত কারণে অতি দ্রুত সময়ের মধ্যে তাকে বাংলাদেশে চলে যেতে হয়েছে। পরবর্তী আলোচনাগুলোতে বাণিজ্য উপদেষ্টা নেতৃত্ব দিয়েছেন, নিরাপত্তা উপদেষ্টা অনলাইনে যুক্ত ছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা উপদেষ্টা কি এখানে রিলেভেন্ট হচ্ছে এই কারণে, উনি কি এখন বাংলাদেশের ডিফেক্টো পররাষ্ট্র উপদেষ্টা? আমি শেষ করি। আপনি বলছেন এটা এই যে ট্যারিফ ইস্যুর আলোচনা চলছে, আউটলুক কি রিপোর্ট প্রকাশ করেছিল, আমি রিপোর্টটা দেখি নাই।
যে আলোচনাটা চলছে সেই আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাগত অনেক বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে। সেই কারণে এইখানে জাতীয় নিরাপত্তা একটা ইস্যু। কি ইস্যু আমি সেটা বিস্তারিত আপনাকে এই মুহূর্তে বলছি না, কারণ এটা নিয়েও আরেক বিতর্কের বিষয় যে এইখানে গোপনীয়তার একটা শর্ত আছে, যে এই আলোচনাটা যতক্ষণ পর্যন্ত চলবে কোনো কিছু প্রকাশ করা যাবে না। এখন আপনি প্রশ্ন করা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশ কেন চুক্তি গোপন করবে, বাংলাদেশ কেন গোপন করে কিছু করবে, বাংলাদেশ সেখানে গিয়ে আত্মসমর্পণ করছে। বিষয়টা মোটেই সেরকম নয়। যে এই সমস্ত দেশের সঙ্গে আলোচনা এটা যে গোপনীয়, তো এই যে আপনি যে কথাটা বলতেছেন না, অ্যাবসলিউটলি এই বিষয়ে আউটলুকের প্রতিবেদনটা হচ্ছে এরকম। আমার কথাটা একটু খালি বলতে দেন, তারপরে গিয়ে আপনি প্রশ্নটা করেন, না হলে আমি খেয়ে হারিয়ে ফেলবো এই জায়গাটাতে। এবং এই জায়গাটাতে কথা বলা, যেহেতু আমরা গোপনীয়তার শর্তে আছি, তো গোপনীয়, এখন প্রশ্ন এসেছে যে গোপনীয় চুক্তিতে বাংলাদেশ গোপন রাখার শর্তে রাজি হলো কেন? তাহলে বাংলাদেশ কি করতে পারতো? ঠিক আছে, 35% শুল্ক দেওয়া হয়েছে, আমি কোনো আলোচনা করবো না যুক্তরাষ্ট্রের সঙ্গে, 35% থাকবে। আমার মনে হয় সেটা খুব বুদ্ধিমানের কাজ হতো না। সরকার যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একটা জায়গাতে আসতে চাইছে, এটাই সবচেয়ে বড় কাজ। এখন গোপনীয়তার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কাজ সরকার করছে কিনা, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, আলোচনাটা যে জায়গায় আটকে আছে পরিসংখ্যান দিয়ে বলা যাবে না, আমি শুধু বোঝার সুবিধার জন্য বলছি, +-80% ক্ষেত্রে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একমত হয়েছে। এখনো 20 বা তার আগে পরে এরকম একটা সংখ্যা হবে